তোফায়েল ভাই, এইভাবে হইব না। আমরা যে পরিকল্পনা সাজাইতে চাইতেছি সেটা কখনোই সেলিম আর আইজির জন্য বাস্তবায়ন করা সম্ভব হইব না। সবার আগে এইখান থেকে সেলিম এবং আইজিকে সরাইতে হইব। তাছাড়া আমরা যত প্ল্যানই করব সব কিছুই ফ্লাশ হয়ে যাইব। শামসু কিন্তু খুব বড় বুদ্ধিমান ছেলে। ওর সাথে এতদিন লইরা আমি ওরে খুব ভালোভাবে চিনতে পারছি। আমরা যে প্ল্যান সাজাবো তার উল্টো প্ল্যান আগে থেকে ওই সাজিয়ে রাখবে। তাই আমাদের সব কিছু সতর্কতা অবস্থান রেখে তারপর পরিচালনা করতে হবে। তাই সবার আগে সেলিম এবং আইজিকে এইখান থেকে সরান, তারপর অন্য কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। মোল্লা, তুমি ঠিকই বলছো। শামসু এই ঝামেলাগুলো তৈরি করতেছে। আমার তো 100% সন্দেহ যে বেগুন বাড়ির এই ঘটনা শামসুই ঘটাইছে। তাছাড়া বর্তমানে এরকম একটা রহস্যময় ঘটনা অন্য কারো দ্বারা ঘটানো কোনোভাবেই সম্ভব না। শামসু আসলেই আমাদেরকে অকৃতজ্ঞ প্রমাণ করতে চাইতেছে প্রেসিডেন্টের সামনে। তাই দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শামসু যতই চেষ্টা চালিয়ে যাক না কেন, কোনোভাবে আমাদের সাথে পেরে উঠবে না। আগামী সংবেদনের সময়ই সেলিমের বিরুদ্ধে প্রেসিডেন্টের কাছে কথা লাগাইতে হইব। সেলিমের এই সমস্ত সেলিম যে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সেটা আগে প্রমাণ করতে হইব। সেটা করতে হইলে তো ভাই সবার আগে আমাদের দল ভারী করতে হইব। দলের অধিকাংশ সদস্য যেন আমাদের কথা মতো চলে সেই ব্যবস্থা আমাদেরকে আগে করতে হইব। তাছাড়া তো কোনোভাবেই পেরে ওঠা যাইব না। প্রেসিডেন্টকে এমন চাপে রাখা লাগবো যে প্রেসিডেন্ট যেন আমাদের কথার বাইরে যেতে না পারে। হ্যাঁ মোল্লা, সেই জন্যই তো জনতা পার্টির শামসু বিরোধী যারা রাজনীতি করছে তাদের সবাইকে জেল থেকে বের করার ব্যবস্থা করতেছি। ওরা সবাই জেল থেকে বের হয়ে আসলেই আসল খেলাটা শুরু করব। প্রেসিডেন্ট যেন আমাদের সিদ্ধান্তের বাইরে যায় কোনো রকমের কোনো কাজ করতে না পারে, সেই জন্যই তো সকলকে বের করে সংগঠনটা আরো বড় করতেছি। খুব শীঘ্রই জনতা পার্টির সিনিয়র নেতা কর্মীদেরকে জামিনে বের করে আনা হবে। সবই তো ঠিক আছে ভাই, কিন্তু নতুন সেক্রেটারি নির্বাচন করার জন্য এত দেরি করতেছেন কেন? নতুন সেক্রেটারি নির্বাচন হইলে তো যদি তাড়াতাড়ি সম্ভব আমাদের কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তা ভাই কি সিদ্ধান্ত নিলেন? নতুন সেক্রেটারি হিসাবে কারে নিয়োগ দিতে চাইতেছেন, নাকি আপনি সেক্রেটারি পদটা নিতে চাইতেছেন এইবার? না মোল্লা, সেক্রেটারি হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। পরিকল্পনা আমি অন্যটা সাজাইতেছি। সেক্রেটারি হিসাবে এবার হানিফকে নিয়োজিত করতে চাইতেছি। হানিফকে সেক্রেটারি বানিয়ে আমি প্রেসিডেন্টকে তার চেয়ার থেকে সরিয়ে প্রেসিডেন্টের পদটা নিতে চাইতেছি। এ ব্যাপারে তোমাদের সকলকে আমাকে সাহায্য করতে হইব। প্রেসিডেন্টকে যদি কোনোভাবে সরাইতে পারি পুরো দেশ তখন আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সেটা বুঝতে পারতেছ মোল্লা? যেদিন শামসু দলে এন্ট্রি নিছে সেই দিন থেকেই তো প্রেসিডেন্টের উপর আমার আলাদা একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে। তিলে তিলে এই জনতা পার্টি গড়ে তুলেছি আমরা, আর আমাদেরকে দূরে ঠেলে দিয়ে প্রেসিডেন্ট শামসুর কথা শুনা এতদিন যাবৎ কার্যক্রম করে এসেছে। তখন থেকে আমার নিয়ত ছিল যে জনতা পার্টি থেকে যেভাবে হোক এই প্রেসিডেন্টকে সরাবো, কিন্তু শত চেষ্টা করেও
সেটা করতে পারি নাই। আপনি যেহেতু আশা জাগাইছেন, আপনাকে সামনে রেখেই রাজনীতি করব এখন। তা ভাই, হানিফকে সেক্রেটারি না বানিয়ে আমাকে সেক্রেটারির পদটা কোনোভাবে ফেরত দেওয়া যায় না? অনেকদিন যাবতই তো কোনো পদে নেই আমি। না না মোল্লা, সেটা কিভাবে হয়? দলে তুমি অনেকদিন যাবত অন্তর্গত নাই, হঠাৎ করে তোমার নাম সেক্রেটারি পদে ঘোষণা করলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হইব না। দলের বিভিন্ন নেতাকর্মীরা তোমার বিরুদ্ধে অবস্থান করতেছে, তাই তোমার নাম যদি এখন প্রস্তাব করি তাহলে আমাদের বিপক্ষ কেউ সেক্রেটারি পদে বিজয়ী হয়ে যাইব। তাই হানিফই এখন সবচাইতে বেটার আছে। আপাতত হানিফকে এই পদে নিয়োগ করি, তারপর প্রেসিডেন্টকে সরাইয়া আমি যখন প্রেসিডেন্টের চেয়ারে বসবো তখন তোমার বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা যাইব মোল্লা। আপাতত তুমি আমাকে প্রেসিডেন্টকে সরানোর কাজে সাহায্য করে যাও। সমস্যা নাই মোল্লা ভাই, আপনারা এমনিতেই অনেক কিছু করছেন। শামসুকে যে দল থেকে সরাইছেন এটাই সবচাইতে বড় পাওয়া আমাদের। আপনাদের কাছে নতুন করে আর কিছু চাওয়ার নেই, তবে এবার আমাদের উপর নজর রাখেন ভাই। আমরা আপনার সব কথা মেনেই রাজনীতি করব। এখন তাহলে উঠি ভাই, কোনো কিছুর জন্য প্রয়োজন হইলে আমারে ডাইকেন। আচ্ছা মোল্লা, ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। তোমার প্রয়োজন হইলে আমি ডাইকা নিবনি। আর একটা কথা মনে রাখো মোল্লা, এখন কিন্তু আর পুলিশের ভয়ে কোনো রকমের পালিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। দলের এখন সব কিছুই আমরা। তুমি এখন অবাধে ঘোরাফেরা করবা, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার বিন্দু পরিমাণ কোনো ভয় নেই এখন। তা তো অবশ্যই ভাই, এখন তো আবার আমাদের সে আগের দিন ফিরে আইছে। পুলিশ প্রশাসন এখন আমাদের পকেটে থাকবে, সমস্যা নাই ভাই। আমি এইদিকে বিভিন্ন নেতাকর্মীদের সাথে আলোচনা করতেছি, আপনি আপনার কাজ চালিয়ে যান। আর যত তাড়াতাড়ি সম্ভব নতুন সেক্রেটারি হিসাবে হানিফকে নিযুক্ত করে ফেলেন। তরিকুল ভাই, অবশেষে তাহলে আপনাকে আমাদের মাঝে আবারও ফিরে পেলাম। শামসু পদত্যাগ করার পর আপনারে তো অনেক জায়গায় খুঁজে বেড়াইছি, কিন্তু কোনো জায়গায় আপনার কোনো সন্ধানই পাইতেছিলাম না। শফিক, এত কিছু যে এদিকে গইটা গেছে সেটা তো আমরা কোনোভাবেই জানতে পারি নাই। হঠাৎ করে যে রাজনীতির পট পরিবর্তন এইভাবে হয়ে যাইব সেটা যদি বুঝতে পারতাম তাহলে কি আর এতদিন লুকিয়ে থাকতাম? আর বলেন না ভাই, হঠাৎ করে শামসু যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসবো সেইটা তো কেউই ধারণা করতে পারে নাই। হঠাৎই সংবাদ সম্মেলনে শুনি যে শামসু নাকি জনতা পার্টি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে। এই খবর শোনার পর তো নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারি নাই। পরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখি যে আসলে ঘটনা সত্য। শোনো শফিক, শামসু কিন্তু এমনি এমনি জনতা পার্টি থেকে পদত্যাগ করে নাই। অবশ্যই শামসুর এই পদত্যাগ করার পিছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। কিছুদিন গেলেই সেটা সকলের সামনে প্রকাশ পাইব। শামসু কিন্তু এমনি এমনি দলের থেকে পদত্যাগ করার মতো ছেলে না, নিশ্চয় কোনো না কোনো বড় প্ল্যান সাজিয়ে রেখেছে। তাইলে ভাই এখন কি করবেন? রাজনীতির পথ পরিবর্তন হয়ে গেছে, তো এখন আগের মতো আর কোনো কিছুই নাই। তাই এখন আমাদেরকে তো যে কোনো একটা পক্ষ বেছে নিয়ে রাজনীতি করতে হইব। আর আপনার নামেও তো
বিভিন্ন মামলা রয়েছে। এই মামলাগুলোতে পুলিশ আবার আপনাদের গ্রেপ্তার করবে না তো? না না, আপাতত গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নাই। জনতা পার্টির নেতাকর্মীদের সাথে আমার কথাবার্তা হয়েছে, আপাতত পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করবে না। তবে তারপরেও সতর্ক হয়ে থাকতে হইব। আর আমরা এখন চুপচাপ শুধু শামসু আর জনতা পার্টির নেতাকর্মীদের মাঝখানের ঝগড়া দেখে যাব। আমরা আপাতত কোনো রকমের কোনো পদক্ষেপ নিব না। পরে সময় মতো কৌশলে আমাদের কাজ করে যেতে হইব। আপাতত জনতা পার্টির সাথেই থাকি, দেখা যাক না সামনে কি ঘটে। হ ভাই, ঠিকই বলছেন। ওদের এই মধ্যকার রেষারেষির ভিতরে আমাদের ঢোকার কোনো প্রয়োজন নাই। ওরা নিজেরাই ঝামেলা করে আগে দুর্বল হোক, তারপর সময় মতো আমরা ওদেরকে ধরব। কঠিন একটা আন্দোলনের মাধ্যমে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করে আবারও আমরা ক্ষমতা দখল করব। এখন আপাতত ওরা নিজেদের ভিতরে লড়াই চালিয়ে যাক। শেষ পর্যন্ত যখন দুই পক্ষ দুর্বল হইয়া পড়বে, তখন আমাদের খেলা শুরু করতে হইব। হ্যাঁ, সেইটাই তো। তুমি এক কাজ করো, আমাদের সিনিয়র নেতাকর্মীদের বৈঠকে বসার জন্য ইমার্জেন্সি ডাকো। কালকে আমি সকলের সাথে আলোচনায় বসবো। আর অনেক দিন যাবৎ পালিয়েছিলাম তো স্বাস্থ্য অনেকটাই আগের চাইতে দুর্বল হয়ে পড়ছে, তাই আমাকে ইমার্জেন্সি ডক্টরের কাছে গিয়ে চেক আপ করতে হইব। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই। আমি দলের সকল সদস্যদেরকে গুলশান আপনার বাসভবনে আগামীকালকেই মিটিংয়ে বসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি তাহলে এখন আসি ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন আসো। আর তোমাকে যা বললাম সে অনুযায়ী কাজ করে যাও। আর আমাদের যত গুপ্ত নেতা আছে সবার সাথে আলোচনা করে ওদেরকেও বের হইতে বইল। এখন কিন্তু আপাতত গ্রেপ্তার হওয়ার কোনো চান্স নেই। কি চাচা, এসপি কি শামসুর বিরুদ্ধে মামলা নিতে ভয় পাইতেছে নাকি? ওরে জুলফিকার, সেরকমই তো হইল। এসপি তো বলতেছে শামসুর সাথে আলোচনা করে বিষয়টা মিউচুয়াল করার জন্য। মূলত এসপি তো শামসুর ভয়ে মামলাটা নিতে রাজি হচ্ছে না। কিসের মিউচুয়াল চাচা? শামসুর সাথে কোনো মিউচুয়াল হইব না। শামসু কি কখনোই আমার ওই জমি ফেরত দিতে চাইব নাকি? তাহলে শামসুর সাথে কিভাবে মিউচুয়াল করব? আর শামসু যে আমার বাড়ির ভিতরে ঢুকে আমার গায়ে হাত তুললো, তার কি কোনো প্রতিশোধ নিব না আমি? শামসুর সাথে কোনো রকমের কোনো মিউচুয়াল হইব না। এখন কেমনে কি আমাকে করতে হইব সেটা বলেন। কি আর করবি জুলফিকার, লোকজন নিয়ে এখন হাসপাতালের ওই জমিটা পুনর্দখল দে। শামসু যখন লোকজন নিয়ে তোদের উপর আক্রমণ করবে, তোরাও তখন পাল্টা আক্রমণে যাবি। এইভাবে পরিস্থিতি উত্তপ্ত কর, তারপর এসপিরে দিয়া শামসুরে গ্রেপ্তার করার ব্যবস্থা করতেছি আমি। এইটা করা কি কোনোভাবে ঠিক হইব চাচা? শামসুর সাথে এখন অ্যাকশনে গেলে শামসুর সামনে কি আমরা কোনোভাবে টিকতে পারবো? কিরে জুলফিকার, একটু আগেই না বড় বড় লেকচার ছাড়লি শামসুরে কোনোভাবে ছাড় দিবি না? তাহলে এখন অ্যাকশনে যাওয়ার কথা বলছি আর সাথে সাথে কোথায় গেলি? এই তোদের সাহস, তাই না? তুই শুধু শামসুর সাথে গ্যাঞ্জামটা বাজা, আমি তো তোর সঙ্গে আছি। তারপরে কি করা লাগে না লাগে সেটা আমি দেখব। আচ্ছা চাচা, ঠিক আছে, তাহলে আমি ছেলে পেলে রেডি কইরা শামসুর বিরুদ্ধে অ্যাকশনে যাইতেছি।
আপনি কিন্তু আমারে পিছন থেকে সব রকমের ব্যাকআপ দিয়ে যাবেন। তোরে তো বললামই এ বিষয় নিয়ে তোর বিন্দু পরিমাণ কোনো টেনশন করা লাগবে না। তুই শুধু সামনে থাইকা নেতৃত্ব দিবি, পিছন থেকে যত রকমের ব্যাকআপ তোরে দেওয়া লাগে সব আমি দিমু। একবার শুধু ঝামেলাটা তৈরি কর, তারপর দেখ শামসুর অবস্থা কি হাল করি আমি। তুই তাহলে এখন যা, পরে আমি দেখতেছি। শামসু, এবার খেলা শুরু হয়ে গেছে বগুড়াতে। শুধু তোমার বিরুদ্ধে একটা ক্লু খোঁজার অপেক্ষায় ছিলাম। এই জুলফিকারকে সামনে রেখেই সেই কাজটা পিছন থেকে করে যাইব আমি। জুলফিকারকে দিয়া কোনোভাবে একটা ঝামেলা তৈরি করতে পারলেই শামসুর বিরুদ্ধে মামলা করার অপশন খুঁজে পাওয়া যাইব। আর তখন শামসুকে গ্রেপ্তার করানো কোনো ব্যাপার হইব না। দেখি এই বিষয়ে তুফাইল ভাইয়ের সাথে আলোচনা করি, তুফাইল ভাই কি বলে। এই চ্যাংরা বাটুল আবার কোথায় গিয়ে মরল, সে কখন আইছি এখন পর্যন্ত এই চ্যাংরার কোনো দেখাই নাই। কি ব্যাপার হাবিব ভাই, অনেক সময় তো হয়ে গেল, এখন পর্যন্ত মাস্টার বা শামসু ভাইয়ের কোনো খোঁজ খবরই তো দেখতেছি না। এসপি অফিসে কি আবার কোনো ঝামেলা হইল নাকি? ঝামেলা তো হইতেই পারে রে তোতা, যে বড় একটা ঘটনা ঘটায় বসে জুলফিকার। শামসুর তো মাথা এমনিতেই বিগড়ে গেছে, এখানে ঝামেলা হওয়া না হওয়ার কোনো কারণ তো আমি দেখতে পারতেছি না। নিশ্চয় কোনো না কোনো ঝামেলা হইতেই পারে। তাইলে আমরা কি এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? আমাদের এখন শামসু ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ানোর কথা না, তা তুই আমরা পার্টি অফিসে বৈশা বৈশা সময় কাটাইতাছি। চলেন ভাই, আমরা শামসু ভাইয়ের সাথে যোগ দিয়ে গিয়ে। না রে তোতা, আগ বাড়াইয়া কোনো কিছু করতে যাওয়াটা ঠিক হইব না, এতে বিপরীত হইতে পারে। দেখি মাস্টার কি বলে। যদি আমাদের প্রয়োজন হয় ওইখানে, তাহলে মাস্টারই সবার আগে আমাদের জানাইব। আপাতত এখানে বসে দেখি পরিস্থিতি কি হয় না হয়। দেখলা তো শামসু, খেলাটা কোথা থেকে চলতেছে। অলরেডি এসপির কান পর্যন্ত খবর দিয়ে দিছে শফিক। তোমার বিরুদ্ধে মনে হয় মামলা করার প্রস্তুতি নিতেছে এই বুড়াজিন। জুলফিকারকে উস্কে দিয়ে পিছন থেকে সব কলকাঠি নাড়তেছে শফিক। শফিক তো চাষা এমপি হইয়া মনে করতেছে না জানি কি হয়ে গেছে। কথায় আছে না, বেশি বুঝলে ঘোড়ার পেটে যাইতে হয়। শফিকের দশাও ঠিক তেমনই হইব। গতবারও তো এমপি হয়েছিল, 3 মাসের উপর ওর এমপির তো টিকে নাই। এবারও সেম অবস্থা করব। আর যদি আমার পিছনে লাগতে আসে, তাহলে বাসটা সবার আগে শফিককে দিয়াই শুরু করবো চাচা। শামসু, তোমার এই মুহূর্তে বগুড়া থাকার চাইতে ঢাকাতে যাওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। এদিকের ঝামেলাগুলো আমরাই সব সামাল দিতে পারবো। তোমার বিরুদ্ধে ঢাকাতে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র চলতেছে, তাই এই ষড়যন্ত্রগুলো রুখে দেওয়ার জন্য তোমাকে ইমিডিয়েটলি ঢাকাতে যাইতে হইব। তাছাড়া ওদের পরিকল্পনা কোনো কিছুই বুঝতে পারবা না তুমি। চাচা, আজকে বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমি। আর আপনারা এইদিকের পরিস্থিতি সামাল দিয়েন। শফিক যদি কোনো রকমের ঝামেলা তৈরি করতে চায়, ওরে বাইরে বগুড়া থেকে বের করবেন। এতে করে যা হবার হবে সেগুলো আমি সামাল দিব। আর হাসপাতালের কাজটা যেন খুব দ্রুত শেষ হয় সেই দিকে নজর রাখেন। অনেক দিন কিন্তু লেন্দি হয়ে গেল।
কাজটা তো এতদিন সম্পূর্ণ হয়ে যাইতো, অল্প একটু কাজ বাকি আছে শুধু। মাঝখানে ইঞ্জিনিয়ারের বউ মারা না গেলে তো এতদিন এই কাজটাও সম্পূর্ণ হয়ে যাইতো। ইঞ্জিনিয়ারের সাথে 2 দিন আগে আমি কথা বলছি, আগামী 1 সপ্তাহের ভিতরেই কাজটা সম্পূর্ণ করে দেওয়ার কথা বলছে ইঞ্জিনিয়ার। দেখি 2-1 ভিতরেই মনে হয় আবারও পুনরায় কাজটা ধরবো। তা তুমি পরিকল্পনা কি সাজাইতেছ? নতুন কোনো দল গঠন করবা না পুরনো কোনো দলের সাথে জোটে যাইতে চাইতেছ? না চাচা, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। ঢাকাতে গিয়ে গুরুর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। যদি পুরনো কোনো দলের সাথে জোটে যাই তাহলে অবশ্যই সেই দলের সভাপতি বানাইতে হইব আমাকে। আর কখনোই কারো হুকুম মাইনা রাজনীতি করব না এই শামসু। আর যদি তা না হয় তাহলে নিজেই দল গঠন করব। সিনিয়র কিছু নেটিজেনদের সাথে এই বিষয়ে আমার আলোচনা হয়েছে, তারাও আমাকে আশ্বস্ত করছে যে নতুন দল গঠন করতে সর্বরকম সার্বিক সহযোগিতা তারা করে যাবে। দেখি আগে গুরুর সাথে ফাইনাল আলোচনা করি। সেইটাই সবচাইতে ভালো হয় শামসু। গুরুর সাথে আলোচনা কইরাই সিদ্ধান্ত নিও। গুরু কিন্তু খুবই ঠান্ডা মাথার লোক, ওনার পরামর্শ তোমার জন্য খুবই প্রয়োজন আছে। উনি এমন এমন পরামর্শ দেয় যে যেটা লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। গুরু অনেকটা ভার মাথা নিয়ে সব সময় চলাফেরা করে, তাই গুরুর সাথে আলোচনা কইরাই সিদ্ধান্ত নিও। এখন কি হাসপাতালের দিকে যাইবা না পার্টি অফিসে যাইবা না বাসায় যাইতে চাইতেছ? তোতা হাবিব ভাই ওরা তো পার্টি অফিসে অপেক্ষা করতেছে। না চাচা, এখন আগে হাসপাতালে যাইব, তারপর ওইখান থেকে পার্টি অফিসে গিয়ে তোতা এবং হাবিব ভাইয়ের সাথে কিছু আলোচনা করার আছে। ওদেরকে কিছু সাজেশন দিয়ে তারপর আমি ঢাকাতে ব্যাক করব। আপনারা আমাদের দেওয়া সেই সাজেশন অনুযায়ী কাজ করে যাইবেন। পরে সময় মতো কি করতে হইব সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন কাকে বিশ্বাস করবো বলা শামসু? তোতা আর হাবিব ভাইয়ের সাথে যে প্ল্যান স্বীকার করতে চাইতেছ, দেখা গেল ওরাও যদি পরে পোল্টি মাইরা বসে। এই যুগে তো কাউকে কোনো রকমের বিশ্বাস করা যায় না। সবাই এখন নিজের স্বার্থ নিয়েই পইরা থাকে। এখানে বেইমানি করার কিছু নাই চাচা। যদি ওরা আমার সাথে বেইমানি করে করুক, বেইমানি করে আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি ওরা করতে পারবে না। উল্টা আরও নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবে। শফিক কখনোই ওদের দুইজনকে দলে বেরাবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর যদি আমার সাথে নিরলসভাবে কাজ করে যায় তাহলে অবশ্যই ওদের জন্য ভালো কিছু আমি রাখবো। আর যদি বেইমানি করে তাহলে অন্যান্য সকল বেইমানদের মতো ওদেরও পরিণত হইব সেম।